বিএনপির বিরুদ্ধে এটা একটা বয়ান। বিএনপি দেশপ্রেমিক শক্তি নয়, জামাত ইসলামী দেশপ্রেমিক শক্তি। কিন্তু চেঙ্গা থেকে বুড়া হইলাম, সমস্যা তাই থাকলো। আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ, পুলিশ যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ। মানে চাপ সবার জন্য উপকারী বিষয়, সব দায় চাপের উপরে চাপে দেয়, দেয়া বিন্দাস হইয়া বসে থাকে। সমন্বয়করা কিছু কিছু জায়গায় তাদের বর্তমানে যে প্রভাব বা শক্তি প্রতিপত্তি আছে এইটারই প্রয়োগ করছেন। আর এই প্রয়োগের ফলে কি হচ্ছে, আপনার নানান ধরনের ঘটনা ঘটছে, সবগুলো হতে পত্রিকায় আসে না। কিন্তু যখন এএফপি, বিবিসির মতন গণমাধ্যম নিউজ করে বসছে, তখন তো ভাই আর কোনো উপায় নাই। তবে আমরা সমন্বয়কদের প্রতি যেটা পরামর্শ দিব, ক্ষমতা বড় খারাপ জিনিস। সাদ্দামও ব্যাখ্যা গেছিল, মনে করছিল যে আমার উপরে আর কে আছে, তাই না? শাসক, রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনই রাখতেন। বুঝছাও, কিছু কথা থাক না গোপন। দেখেন, এরা কোথাও না কোথাও তো বাচ্চা মানুষ, ভুল করবেই, বাচ্চারা ভুল করবেই। তবে কেউ কেউ বলছেন ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না, একটা সরকার পতন ঘটাই ফেলছে। আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন? এরা বাচ্চা না, এরা সবাই অ্যাডাল্ট, ম্যাচিউর এবং কি এরা ক্যাপাবল। বিরুদ্ধে আমির জামাত একটা চমৎকার দাবি করেছেন। আজিব জামাত ইসলামী আগামী সরকার গঠন করবে বা বিএনপির বিরুদ্ধে জামাত রাজনীতি করবে, জোটগতভাবে নির্বাচন করবে, এই জন্য এই বয়ানগুলো জরুরি। চমৎকার কথা বলেছেন, তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী আর একটি জামাত। এই কথাটা নিয়ে মোটামুটি তোলপাড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, অনেক সুন্দর। ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে থাক না কিছু কথা গোপন। কি জন্য কিছু কথা গোপন থাকবো, চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত শুনে আসি। সব গোপন তথ্য ফাঁস করে দিই। এ বিষয়ে আমাদের কাছে একটি রিপোর্ট আছে, চলুন রিপোর্টটা আমরা বিস্তারিত দেখে আসি। তারপরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর না টেনে পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সৃজনশীল প্রস্তাব নিয়ে আলাপ করব। এটা আমলাতন্ত্র, এটা সংস্কার নিয়ে আলাপ। রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র। শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা। শুনে খুশি হইলাম, হ্যাঁ বুঝলাম। কিন্তু সলিউশন কি? এই যে জিম্মি থাকা, এটা তো আবার হবে না, সেটার উপায়টা কি? আমি সেই চ্যাংরাকাল থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি। কঠিন ইংরেজি কথা, মানে ইংরেজি যেহেতু কইছে সে তো ঠিকই কইছে, তাই না? মানে আমলাতন্ত্রের রাজনীতিকরণ। আমলাতন্ত্র মানে এই যে এখানে সেক্রেটারি আছে, তারপরে এইখানে প্রশাসন আছে, এই যে ইউএনও আছে, ডিসি আছে, এই সব কিছু মিলে এটা হইতেছে আমলাতন্ত্র। সেই চ্যাংরাকাল থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হয়েছে। কিন্তু চ্যাংরা থেকে বুড়া হইলাম, সমস্যা তাই থাকলো। আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ, পুলিশ যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ। মানে চাপ সবার জন্য উপকারী বিষয়, সব দায় চাপের উপরে চাপে দেয়, দেয়া বিন্দাস হইয়া বসে থাকে। আজকাল আলাপ কেমনে এই চাপ থেকে মুক্ত হইতে পারবে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি। হাঙ্গারে ব্যুরোক্রেটরা, আমলারা এটা এনে শুনেন আর কি। এই যে সেক্রেটারি, এই যে সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব, ডিসি, তারপরে ইউএনও ইত্যাদি ইত্যাদি, এরা শুনেন একটু। আসেন আল্লাহ নামে শুরু করি। আলাপে ঢোকার আগে দুটা বিষয় জানতে হবে। সেক্রেটারি কাকে বলে, কোথায় থেকে শব্দের উৎপত্তি, আর সচিবালয়ের কাজ কি ধরনের। প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো। সেক্রেটারি, যার বাংলা করেছি আমরা সচিব, শব্দটা ল্যাটিন। সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে আসিছে, যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি। শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয়, গোপন গোপন, বুঝাও, যা গোপন তথ্যের সাথে সম্পর্কিত। এই গোপন তথ্যের সাথে সংযুক্ত কাউকে যদি নিযুক্ত করা হয় তারে কয় সেক্রেটারি। সেক্রেটাম এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা, হ্যাঁ বুঝাও। তো সেক্রেটারিয়াস, তো সেক্রেটারিয়াস মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই রাখতে পারেন, কিছু কথা থাক না গোপন। মধ্যযুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা এসেছিল, বুঝাও। আইসা এটা হয়ে গেল সেক্রেটারি, বুঝাও। 1400 থেকে 1500 শতাব্দীতে ইংরেজি ভাষায় এই সেক্রেটারিটা আইসা হইল সেক্রেটারি। তো প্রথম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক, রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনে রাখতেন, বুঝছাও। কিছু কথা থাক না গোপন। তো মধ্যযুগের রাজকীয় সেক্রেটারিরা, সচিবেরা কি কাজ করতেন? গুরুত্বপূর্ণ চিঠি লিখতেন, কূটনৈতিক বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন। কিছু কথা থাক না গোপন। তাই সচিবের প্রাথমিক কাজ ছিল গোপন তথ্যের রক্ষণাবেক্ষণ। তাই সেক্রেটারি শব্দের সাথে, এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা করলে এখনো অন্তর্ভুক্ত আছে, বুঝছাও। তো তাইলে কোনোভাবে এই সচিবদের, সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত, জনগণের মধ্যে এসে মাখামাখি করা উচিত। তার কি পলিটিক্যাল অ্যাফেয়ার্সে যুক্ত হওয়া উচিত, রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত।
কিন্তু হইয়া যাচ্ছে তো, তাই না? কেন করে হচ্ছে এটা না দেখে নি, কারণ কাজের ধরনগুলো দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যায়। এই জন্যই পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি হয়। আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে, রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব গেরে, তাইলে আপনি রাজনীতিকরণ ঠেকাতে পারবেন না। তাইলে কি সচিব পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হবে না? অবশ্যই হবে, কারণ পলিটিক্যাল কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না, সরকারই চলবে না। তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে ব্যুরোক্রেসিকে বাঁচাইবেন? এইখানেই আসল মুলসিয়ানা। কাজটা সহজ, কঠিন না। আমরা আজকে সেটাই আলাপ করবো নি। তার আগে আমরা আলাপ করে নিই, বুঝে নেই সচিবালয়ে কি কি কাজ করা হয়। অনেকে কখন কিছু করে না, ওটা এটাও সত্য, তাও দেখি আর কি। কাগজে কলমে লিখিত পড়িত কি কি কাজ আছে সেটাই না দেখে নিই। হ্যাঁ, তো সচিবালয়ে কি কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখবো যে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে। সচিবালয়ের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এটা হইতেছে রাজনৈতিক কাজ, পলিটিক্যাল কাজ, এটা হইতেছে রেগুলার প্রশাসনিক কাজ। তেমন পেতে পারেন যে রাজনৈতিক কাজগুলো কি কি। রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণী দিক নির্দেশনা কার্যক্রমের সাথে সম্পর্কিত। যেমন ধরেন নতুন আইন বা নীতিমালা প্রণয়ন, এটা পলিটিক্যাল কাজ। পলিটিক্যাল ডিসিশন, যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অনুমোদন, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা, যেমন ধরেন বাজেট প্রণয়ন করা, উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া, এইগুলো পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এবং চুক্তি, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন সংসদে মন্ত্রণালয়ের কাজকাম উপস্থাপন করা, প্রশ্নের জবাব দেওয়া, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া, স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেওয়া, এটা পলিটিক্যাল কাজ। আর কি রেগুলার প্রশাসনিক কাজ, রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস, এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে পরিচালিত হয়। এইটার মধ্যে মন্ত্রী গেলে খুব একটা যুক্ত হয় না। এগুলো প্রতিদিনের কাজ এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত। আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে, আর এটা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজের দিয়ে। যেমন ধরেন নীতিমালা বাস্তবায়ন, মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালা বাস্তবায়ন, একটা নীতি নিচ্ছে, সেটা বাস্তবায়ন কেমন হবে। তারপরে ধরেন এই যে অফিসিয়াল ডকুমেন্ট, এগুলো পর্যালোচনা এবং অনুমোদন। তারপরে ধরেন এই হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা, মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি, বদলি, প্রশিক্ষণ, বেতন ইত্যাদি ইত্যাদি। তারপরে ধরেন আয় ব্যয় তদারকি, বাজেট অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করা, এই সমস্ত। আর কি জবাবদিহিতা নিশ্চিত করা, বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা, প্রতিবেদন প্রস্তুত করা, সরকারের উচ্চ পর্যায়ে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন তৈরি করা। তো আমার প্রস্তাব হইতেছে যে কোন মন্ত্রণালয়ে দুইজন সেক্রেটারি থাকবে, একজন দেখবে রেগুলার কাজ, আরেকজন দেখবে পলিটিক্যাল কাজ। পলিটিক্যাল সেক্রেটারি, রেগুলার ফাংশন সেক্রেটারি। রেগুলার কাজের জন্য সেক্রেটারি আসবে ব্যুরোক্রেসি থেকে, মানে যারা এই যে বিসিএস টিসিএস দিয়ে আসবে। আর পলিটিক্যাল কাজের জন্য সেক্রেটারি আসবে পলিটিক্যাল সিলেকশন থেকে, রাজনৈতিক দল থেকে। এই পদে অবসরপ্রাপ্ত সচিবদেরকেও নেওয়া যেতে পারে। তাহলে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা মেরিটোক্রেসির চর্চা হবে, মানে মেধার চর্চা হবে, যেটা করবার চায় না আমি জানি। তো এই বিভাজনের সুবিধা আছে কিন্তু। যেমন কাজের পরিষ্কার দায়িত্ব নির্ধারণ, কে কোন কাজটা করবে সেটা সহজে বোঝা যাবে, দক্ষতা বাড়বে, প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত কাজ তদারকি করতে পারবেন এবং রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণে মনোযোগ দিতে পারবেন। জবাবদিহিতা নিশ্চিত হবে, দায়িত্ব ভিত্তিক বিভাজনে কাজের মান এবং গতি উভয় বাড়বে। এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসনিক অংশে ভাগ কইরা কাজের বিভাজন আর সমন্বয় আরো কার্যকরভাবে করা সম্ভব হবে। এর ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সাকসেশন, মানে দায়িত্ব নেওয়ার একটা পরবর্তী নেতৃত্ব তৈরি হবে। শুধু মন্ত্রী না, এবং দায়িত্ববান সচিবও একটা রাজনৈতিক দলের মেয়াদকালে তৈরি হবে, যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে। একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে, ট্রেনিং পাইছে, তার সাথে মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে, তাই না? প্রশাসনের সংস্কার আনার প্রথম কাজ হইতে পারে এইটা। যদি মনে হয় কেমন ফল হবে সেটা না দেখে তো লার্জ স্কেলে এটা চালু করা যাবে না। কাজটা এক্ষুনি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে, কয়েকটা মন্ত্রণালয়ে। থিওরিটিক্যালি এটা শুধু কয়েকটা সমস্যার সমাধানই করে দিবে না, নতুন সম্ভাবনার দুয়ারও উন্মুক্ত করে দিবে। এমন কথা হইতেছে আমরা এটা করবো কিনা, এটা করার এখনই সময়, নতুন বাংলাদেশ গড়ার এখনই সময়। আসেন আমরা এক এক করে সংস্কারগুলো বাস্তবায়ন করে ফেলি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি, যেই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা রক্ত দিচ্ছে। ইনকিলাব। দেখেন, এরা কোথাও না কোথাও তো বাচ্চা মানুষ, ভুল করবেই, বাচ্চারা ভুল করবে। তবে কেউ কেউ বলছেন ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না, একটা সরকার পতন ঘটাই ফেলছে, আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন? এরা বাচ্চা না, এরা সবাই অ্যাডাল্ট, ম্যাচিউর এবং কি এরা ক্যাপাবল। তো তারপরেও এই মুহূর্তে যখন মানুষ ক্ষমতায় থাকে তখন নানান ধরনের মানে প্রেতাত্মা ভিতরে ভর করে বসে, যে আমার পছন্দ হয় নাই, আমার ভালো লাগে নাই, আমার বিরুদ্ধে তুমি কাজ করছো, সো আমার হাতে যখন পাওয়ার আসছে তোমার মুখ আমি বন্ধ করে দিব। আসলে এইটারই তো আমরা পরিবর্তন চাই। যদি অপরাধী হয় আইনের আওতায় আনবে, আইনের শাসন এস্টাবলিশ করবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু কোথাও না কোথাও সমন্বয়করা কিছু কিছু জায়গায় তাদের বর্তমানে যে প্রভাব বা শক্তি প্রতিপত্তি আছে এইটারই প্রয়োগ করছেন। আর এই প্রয়োগের ফলে কি হচ্ছে, আপনার নানান ধরনের ঘটনা ঘটছে, সবগুলো হয়তো পত্রিকায় আসে না, কিন্তু যখন এএফপি, বিবিসির মতন গণমাধ্যম নিউজ করে বসছে তখন তো ভাই আর কোনো উপায় নাই। তবে আমরা সমন্বয়কদের প্রতি যেটা পরামর্শ দিব, ক্ষমতা বড় খারাপ জিনিস। সাদ্দামও বেঁকে গেছিল, মনে করছিল যে আমার উপরে আর কে আছে, তাই না? এরকম বলতো না যে আন্দোলন আসবে যাবে, ছাত্রলীগ থাকবে, তো আজকে কিন্তু সেই ছাত্রলীগই টেকনিক্যালি নাই করা হয়েছে। তো তোমরাও সমন্বয়করা এই অনু সরকার পর্যন্ত হয়তো যতটা প্রভাব প্রতিপত্তি থাকবে, রাজনৈতিক সরকার আসলে এগুলো থাকবে না।
আর কারুর কথায় কান দিয়া যে ভুলটা করছো, প্রথমবার জাতি হয়তো এই ভুলের জন্য ক্ষমা করবে, কিন্তু এগুলো ঝামেলার বিষয় হবে। যাই হোক, ভুল স্বীকার করেছে হাসনাত। তবে এইটাকে কেউ কেউ বলছেন যে ডাবল স্ট্যান্ডার্ড। কেন? 5 দিন আগে যখন ঘটনা ঘটায় আসছিল তখন বিষয়টা কেউ জানে নাই, আর যারা জানছে মুখ খুইলা বলে নাই। এখন যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে লড়া খাইছে তখন তুমি এটা ভুল হিসাবে স্বীকার করলা। তোমার কাজটা তো ভুল ছিল, কাজটা অবশ্যই ভুল ছিল। কারণ যাদেরকে বলা হচ্ছে যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে আবার চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করেছে হাসনাত। তবে হাসনাত এখানে কিছু জিনিস বলছেন যে তাকে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে। সময় টিভি ইস্যুতে যখন বিবিসি এবং এএফপির মতন গণমাধ্যমগুলো হাসনাতকে ভিলেন বানিয়ে নিউজ করছে, তখনই হাসনাত নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলছেন যে সময় টেলিভিশন 5 জন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা অসত্য, ষড়যন্ত্রমূলক, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। প্রতিবেদনে যেভাবে এসেছে আমরা সেটা যাচ্ছি না। চাকরিচ্যুত 5 জন সাংবাদিকের অভিযোগ, গত 18 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ কয়েকজনকে নিয়ে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানে এমডির সাথে দেখা করেন এবং টিভি স্টেশনের 10 জনের নামে একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন। এখন প্রকৃত ঘটনা কি? মানে এইভাবে এএফপি আসছে। আমাদের গণমাধ্যম এখন যা লিখছে এটার উপর মানুষের বিশ্বাস হয় না। কারণ কি? এই দেশের গণমাধ্যম যে সরকার ক্ষমতায় থাকে, যাদের কাছে ক্ষমতা থাকে তাদের পক্ষেই লেখে। মানব জমিনের সম্পাদক বলছিলেন মতিউর রহমান যে এই উপদেষ্টারা কি খারাপ কাজ করে না, সব কি লেখা যাচ্ছে? এটা হইতে পারে, কারণ এই গণমাধ্যমের এইসব কথাগুলো মানুষ বিশ্বাস করে না। তারপরেও প্রকৃত ঘটনাটা হাসনাত বলছে কোনটা, যে সময় টিভি অবশ্যই আওয়ামী লীগ সরকারের সময় যে কোনো অবৈধ মানে আকাম কুকামকে বৈধতা দিয়েছে সময় টিভি গণমাধ্যমে, এটা বাস্তব, এটাও স্বীকার করার সুযোগ নাই। তো এই কথাগুলো আসছে যে আচ্ছা আমরা দেখি, আচ্ছা 5ই আগস্টের ঘটনার পরপরও সময় টিভির কার্যক্রম নিয়ে অবশ্যই কিছু মানে প্রশ্ন ছিল, অনেক কিছু না অনেক। তো এইসব কার্যক্রম নিয়ে হাসনাত বলছে যে আমরা আগে থেকেই সচেতন এবং বিশুদ্ধ ছিলাম। সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে, আপনি বুঝতে পারছেন যে সময় টিভির এবং এখন সাংবাদিক টিভির কয়েকজন সাংবাদিক নাকি হাসনাতদেরকে প্ররোচনা দিছে কি, তো তাদের প্ররোচনায় পড়ে গত 17 ডিসেম্বর বিকাল 4টায় সময় টিভির এমডি মিস্টার হাসানের কার্যালয়ে নিয়ে যায় এদেরকে পাম্পম দিয়া। এটা যে একটা চক্রান্ত ছিল তা কিন্তু আমরা তখন বুঝতে পারিনি। আমরা সরল মনে মিস্টার হাসানের সাথে কথা বলতে গিয়েছিলাম। সেখানে আমরা 30 মিনিট ওনার সাথে আলাপ করে বেরিয়ে এসেছিলাম, অথচ বিবিসি বাংলা বলছে 18 তারিখ। যাই হোক, তো তার বক্তব্য যে এই কাজগুলো তারা নিজেরা করে নাই, তাদেরকে পাম্পম দিয়া সময় টিভির কয়েকজন সাংবাদিক এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক তারা নিয়ে গেছিল। তো হাসনাত বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দেইনি, চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে চিনি না। বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্তের চাপ দিয়েছি, সেটা সপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তারা যেন হাজির করেন, যদি হাজির করতে না পারেন তবে তা যেন তারা স্বীকার করেন। আমি মনে করি মিস্টার হাসান অভিযোগ করেছেন, এটা এক ধরনের প্রতিবেদনের মূল ভিত্তি হতে পারে না। আচ্ছা, তো এখন আবার সময় টিভি সুন্দর, যে সরকার ক্ষমতায় থাকে, যারা ক্ষমতায় থাকে তাদের কথা খুব সুন্দর শুনে। হাসনাতের বক্তব্যের পরপরই সময় টিভি আবার কিন্তু বিষয়টা ক্লিয়ার করছে যে সময় টিভির ক্লিয়ারেন্স আমি বলি, তারা একটা নিউজ করেছে এরকম, সরাসরি যদি আমরা দেখি আপনার সময় টিভির পক্ষ থেকে যেই বক্তব্যটা আসছে, আমি এটা সেভ করে রাখছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য, একটা মিনিট আমি বলছি। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে গত 18 ডিসেম্বর হাসনাত আব্দুল্লাহ সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করেন। এই সময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়ে কথা বলেন। সে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি। তালিকা মাফিক কর্মী চাকরিচ্যুত করার হুমকির বিষয়টিও অপ্রাসঙ্গিক। তার মানে হাসনাত কোনো হুমকি দেয়নি। এটা বিবিসি বাংলা এবং এএফপির যারা প্রতিনিধি আছেন বাংলাদেশে তাদের কাছে হয়তো ভুল তথ্য গেছে। যাই হোক, যে কোনো একটা জিনিস থেকে মিস্টেক হয়ে গেছে। এখন কিছু কিছু মিস্টেক কিছু কিছু জায়গা থেকে পেঁচাল আছে। এখন হাসনাত বলছে যে আমরা এই ধরনের ফান্দে পড়ে গেছিলাম, বিষয়টার জন্য আমি সরি। ওই 5 জন যাদেরকে বরখাস্ত করছে সময় টেলিভিশন, তাদের চাকরি পুনর্বহাল করতে হবে। আর কোন সংবাদপত্রের স্বাধীনতা বা এই অন্তর্বর্তী সরকার বা এই বৈষম্য বিরোধী ছাত্ররা কোন সংবাদপত্র বন্ধ করার পক্ষে। বিএনপির বিরুদ্ধে আমির জামাত একটা চমৎকার দাবি করেছেন। আজিব জামাত ইসলামী আগামী সরকার গঠন করবে বা বিএনপির বিরুদ্ধে জামাত রাজনীতি করবে, জোটগতভাবে নির্বাচন করবে, এই জন্য এই বয়ানগুলো জরুরি। চমৎকার কথা বলেছেন, তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী আর একটি জামাত, এই কথাটা নিয়ে মোটামুটি তোলপাড়। আসলে কি তাই? প্রথমে আমি বলতে চাই এই বক্তব্যের নানান ডাইমেনশন আছে, আমি বিশ্লেষণ করব। একটা ডাইমেনশন হচ্ছে এর মধ্যে দিয়ে বিএনপিকে ডিনাই করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে এটা একটা বয়ান। বিএনপি দেশপ্রেমিক শক্তি নয়, জামাত ইসলামী দেশপ্রেমিক শক্তি। এইটা এই কথার মধ্যে লুকায়িত আছে। কারণ দুটির মধ্যে তো আর বিএনপি ঢুকায়নি, বিএনপিকে ঢুকায়নি আমিরা জামাত, জামাত নিজেরা এবং সেনাবাহিনী কিনা সেদিকে আসছি আমি। তবে এতে বিএনপি বেশি খেপেছে যে ডাক্তার শফিকুর রহমানের দেশপ্রেমের তালিকায় বিএনপি নাই, মানে বিএনপি দেশপ্রেমিক না, বিএনপি হাতে দেশ নিরাপদ নয়, তারা দেশের ক্ষতি করতে পারে, তারাও আওয়ামী লীগের মতো দেশ বেচতে পারে, তারাও ভারতের খপ্পরে করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, দেশপ্রেমিক শক্তি যেহেতু জামাত ইসলামী, অতএব জামাতকেই ক্ষমতায় আনা উচিত। আর সেনাবাহিনীকে যেহেতু জামাত স্বীকার করলো, আর সেনাবাহিনীরও উচিত জামাত ক্ষমতায় আসলে তাদের সহযোগিতা করা, এরকম একটা ভাব কথার মধ্যে আছে। জামাত সরকার গঠন করুক, এটাই বাস্তবতা, এটাই হওয়া উচিত।
এবার আসি এই কথাটা কতটুকু ঠিক। দেখেন, দুধের ধোয়া কেউ নয়, জামাত ইসলামীও নয়। জামাতের লোকজনের মধ্যে দুর্নীতি আছে, সেটা ইন্টারনাল। বাইতুল মালের টাকা এদিক ওদিক এটা আছে, একেবারে টপ টু বটম আছে, আমরা জানি, মোরাললেস। তবে হ্যাঁ, তুলনামূলকভাবে যে কোনো দলের চাইতে জামাত ফেয়ার, জামাতের লোকজন সৎ, জামাতের লোকজনের চাইতে সৎ আপনি আর কোথাও খুঁজে পাবেন না। তবে তারা ফেরেশতা নয়, তারা সাহাবায়ে কেরামদের মতো শ্রেষ্ঠ মানুষ নয়, তাদের মতো হওয়ার চেষ্টা করে মাত্র, কিন্তু ভুল আছে। দলীয় স্বার্থ, দেশপ্রেম বা দেশের স্বার্থ এগুলোর মধ্যে পার্থক্য করেও জামাতকে সমালোচনা করা যায়, ভুল সিদ্ধান্ত নেওয়ার উপর ভিত্তি করেও জামাতের সমালোচনা করা যায়। অতএব জামাত একেবারে পুরো দুধের ধোয়া এই কথা আবার কেউ মনে করেন না, ত্রুটি বিচ্যুতি আছে, থাকবে। তবে এটা ঠিক, দেশপ্রেমিকদের যদি তালিকা করেন, অন্য যে কারো চাইতে জামাত ইসলামী ফার্স্ট হবে। জামাতের চাইতে ভালো লোক এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে পারবে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থে কাজ করতে পারবে, জামাতের চাইতে ভালো অন্য কোনো দলকে আপনি পাবেন না। অতএব এই দিক থেকে ডাক্তার শফিকুর রহমান বক্তব্য নিঃসন্দেহে সঠিক। এরপর আসেন সেনাবাহিনী। সেনাবাহিনীও কি দুধের ধোয়া? না। সেনাবাহিনীকে মূলত সেই বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়েই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারপরে সেনাবাহিনী দেশের পক্ষে অবস্থান নিতে পারেনি। সেনাবাহিনীর চোখের সামনে ভোট জালিয়াতি হয়েছে, ভোট চুরি হয়েছে, রাতের ভোট হয়েছে সেনাবাহিনী থাকতে। ভোট একজনের ভোট আরেকজনে দিয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতে। অতএব সেনাবাহিনী ব্যর্থ হয়েছিল। এই সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল হাসিনা, কিন্তু সেনাবাহিনীর বড় অফিসাররা সব কারাপ্টেড হয়ে গিয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, সেনাবাহিনীর সাধারণ সৈনিক এবং নিম্নপদস্থ অফিসাররা, তাদের মধ্যে আসলে দেশপ্রেম আছে, এবং প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশে আরো যত প্রতিষ্ঠান আছে, র্যাব কিংবা পুলিশ বা অন্যান্য বিজিবি, যে কারো চাইতে সেনাবাহিনীর মধ্যে নৈতিকতা বা দেশপ্রেমের চর্চাটা বেশি। তবে তাদেরকেও বিকৃত করে ফেলেছিল। এখানেও আমরা কনক্লুশনে আসতে পারি এটা, জামাত ইসলামী বা সেনাবাহিনী কেউই সমালোচনা ঊর্ধ্বে নয়, তাদের অনেক দেশবিরোধী কাজ বা অপকর্ম আছে, কিন্তু অন্য যে কারো চাইতে ভালো। প্রতিষ্ঠান হিসেবে যে কোনো প্রতিষ্ঠানের চাইতে সেনাবাহিনী দেশপ্রেমিক, রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক দল হিসেবে অন্য যে কোনো দলের চাইতে জামাত ইসলামী ভালো। অতএব এই কথাটা এইভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। জামাতের অনেক লোক আছে আবার এই দুই প্রতিষ্ঠানকে একেবারে ফেরেশতা বানিয়ে ফেলেন। না, জামাতকে কখনো ভুলের ঊর্ধ্বে মনে করবেন না, অথবা রাজনীতিতে একেবারে শুদ্ধ কোনো ভুল নেই এটা মনে করবেন না। এটা ধ্বংসের একটা কারণ। সমালোচনা করতে হবে, এবং সমালোচনাটা ফোরামে কিংবা গোপনে নয়, সমালোচনাটা ওপেনে করতে হবে। অনেক আসেন যে রাজনীতি বোঝেন না, পলিটিক্যাল সায়েন্স বোঝেন না, কিচ্ছু বোঝেন না, এরা এসে আমাদেরকে বুদ্ধি দেয় যে এভাবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা যাবে না, সমালোচনা ইহতেসাব দিতে হবে, ফোরামে সমালোচনা করতে হবে। এটা একটা সেফ মূর্খতা। সমালোচনা ফোরামে হয় না, সমালোচনা ব্যক্তিগতভাবে হয় না। রাজনৈতিক সমালোচনা মিডিয়ায় হয়, পত্রিকায় হয়, কলাম লিখে ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনা করতে হবে। সমালোচনার সহি পদ্ধতি, সুন্নতি পদ্ধতি ফেসবুকে পোস্ট দেয়া। আমি কি আজ করে বললাম, পারলে কি খণ্ডন করতে আমার সাথে লাগতে এসেন। অতএব যারা ফেসবুকে লেখে, সংগঠনের সমালোচনা করে, সংগঠনের সমর্থক বা শুভাকাঙ্ক্ষী হয়, এগুলো যারা ফেরাতে চান, তারা সিন্ডিকেটের সদস্য, এবং তাদের দুর্বলতা ঢাকতেই তারা এই সমালোচনামূলক চিন্তাকে দাবি রাখতে চায়। আর মাওলানা মওদুদীর ভাষ্য মতে সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে রাখার মতো অকল্যাণকর কাজ একটা সংগঠনের জন্য আর কিছু হতে পারে না। দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটি সেনাবাহিনী আর একটি জামাত ইসলামী। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল, ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআর। দেখেন, বিএনপিও সেই পথে যাচ্ছে। অতএব বিষয়টা এরকম দাঁড়ালো যে জামাত ইসলামীকে জনগণ ক্ষমতায় আনবে, জামাতের সাথে জোট থাকবে, আর সেনাবাহিনী জামাতকে সহযোগিতা করবে, তাদের হাতে দেশ নিয়ে যাবে। এবং আমরা এখানে একটা থিওরিতে বিশ্বাসী, দেশ গঠনে, দেশ সংস্কারে আমরা সেনাবাহিনীকে সাথে রাখতে চাই। সেনাবাহিনী যদি তুলনামূলকভাবে সৎ প্রতিষ্ঠান, চাঁদাবাজি বা অন্যায় দূর নানান কারণে সেনাবাহিনী মানেই 111, সেনাবাহিনী মানেই ষড়যন্ত্রটা, সেনাবাহিনী দেশপ্রেমিক, সেনাবাহিনী আমাদের রাষ্ট্রকরণের সাথে থাকবে, আমরা এই থিওরিতে বিশ্বাস করি। সেনাবাহিনীকে শুধু ব্যারাকেই রাখতে হবে না, সেনাবাহিনীতে যুদ্ধ করার কোনো প্রয়োজন হবে না, বাংলাদেশে যুদ্ধ বাঁধবে না কারো। তাদেরকে শুধু শুধু খাওয়াবো কি জন্য? যারা যদি দেশপ্রেমিক, ভালো, দক্ষ, ট্রেন, অর্থাৎ তাদেরকে রাষ্ট্র গঠনে কাজে লাগাবো, তাদেরকে বিভিন্ন টেন্ডার দিব, তারা বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করবে, তারা প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করবে। তিনি বলেন, আওয়ামী লীগ সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদের সঙ্গে ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে 2009 সালের 7 জানুয়ারি ক্ষমতায় আসে। তার 2 মাস পুরো না হতেই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তরের পিলখানায় তার 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করে। দেখেন, সেনা হত্যার বিরুদ্ধে আমির জামাত যতবার বলেছেন, এতবার কেউ বলেনি। অতএব সেনাবাহিনীর প্রতি জামাতের একটা আলাদা ভরসা, আস্থা আছে। এক দেশপ্রেমিক আরেক দেশপ্রেমিককে শ্রদ্ধা করবে, এটা তো স্বাভাবিক। তাদের পরিবারের সদস্যদের হত্যা করলো, হত্যা করে লাশ ড্রেনে ভাসিয়ে দিল, সঙ্গে সঙ্গে পিলখানা চতুর্দিকে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে খুনিদের পালানোর ব্যবস্থা করে দিল। বিডিআরের লোকদের দফায় দফায় অ্যারেস্ট করলো, 16,500 বিডিআর জওয়ানকে জেলে নিয়ে গেল। জেলের ভেতরে 350 অধিক অফিসার ও সৈনিক মারা গেল। জামাতের আমির বান ক্ষমতা আসার জন্য ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ, আর জীবন গেল বিডিআরের। আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রকারী দল, একটি বাহিনীকে শেষ করে দিল তারা, সেনাবাহিনীর কোমর ভেঙে দিল, এরপর জামাত ইসলামীর গায়ে হাত দিল। ডাক্তার শফিক, মানে এই সবচেয়ে দেশপ্রেমিক বলেই ভারতের টার্গেট কিন্তু সেনাবাহিনী এবং জামাত, বুঝতে পারছেন? এই দুই সংগঠন, জামাত ইসলাম এবং সেনাবাহিনী যে দেশপ্রেমিক, তার আরেকটা প্রমাণ হচ্ছে ভারতের টার্গেট এই দুই প্রতিষ্ঠান।
ডাক্তার শফিকুর রহমান বলেন, এদেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি, একটি হচ্ছে সেনাবাহিনী, একটি জামাত ইসলামী। আগেই সেনাবাহিনী প্রতিশোধন করেছে, জামাতকে তছনছ করে দিতে পারলে যা ইচ্ছা তাই করতে পারবে, তারা জমিদার হয়ে পড়বে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়ে বানাবে। এভাবেই ষড়যন্ত্র করেছিল তারা, কিন্তু মালিক বাড়ি ছেড়ে পালায় না, ভাড়া দিতে না পেরে ভাড়াটিয়ে পালায়। এখন কে পালিয়েছে? ভাড়াটিয়েরা পালিয়ে গেছে। চমৎকার কথা। তবে এখানে আরেকটা কথা বলে নিই, যে জামাত ইসলামী মনের দিক থেকে একেবারে খাঁটি দেশপ্রেমী, কিন্তু মাঝে মাঝে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে, সেটা মিস্টেক, সিদ্ধান্তগত ভুল। মানসিকভাবে তারা পিওর দেশপ্রেমিক, এতে কোনো সন্দেহ নেই। তাদের মধ্যে চাঁদাবাজি করা বা এগুলো নেই। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কার্যত এদেশকে ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল। আমরা এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টি ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করি। হিংসা বিদ্বেষ নেই বললেই চলে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত পূর্বপুরুষের কাছ থেকে আমরা শিখেছি, কিন্তু আওয়ামী লীগ ধর্মের ভিত্তিতে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু হিসেবে দেশের মানুষকে বিচার করছে। যেমন আমির বলেন, 2007 সালের 7 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত তারা সংখ্যালঘু বলে যাদের জন্য মায়াকান্না করেছিল, তারাই তাদের জায়গা জমি অন্যায়ভাবে সব দখল করে রেখেছিল। তাদের সম্পদের উপর হাত দিয়েছে আওয়ামী লীগ, তাদের ইজ্জতের উপর হাত দিয়েছে। আমরা দেখেছি যে আপনার সেই বেনজির কিভাবে হিন্দুদের উপর নির্যাতন করেছেন, হিন্দুদের সম্পত্তি দখল করেছেন, এগুলো জাতি জানে। যাই হোক দর্শক, জামাত ইসলামী সরকার গঠন করবে এবং সেনাবাহিনী সহায়তা করবে। কত সুন্দর হয় সেই দৃশ্য। সেনাবাহিনী সহায়তা করবে বলতে ক্ষমতায় আসতে না, ক্ষমতায় আনা নেওয়ার মালিক একমাত্র জনগণ, ভোটের মালিক জনগণ। কিন্তু আমি বলছি যে সেনাবাহিনী দেশকে স্থিতিশীল রাখতে সহযোগিতা করবে, সরকারকে হেল্প করবে, সরকারকে ফেলে দিবে না। বিভিন্ন জায়গায় ডিপ স্টেটের খেলা দেখেন না, নির্বাচিত সরকারকে ফেলে দেয় পাকিস্তানে বা বিভিন্ন জায়গায়। সেনাবাহিনী এই কাজটা করবে না, সরকারকে কোঅপারেশন করবে, দেশটাকে গড়ে তুলবে। আমি এই কথা বোঝাতে চাচ্ছি। দর্শক, পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর যে কথাগুলো বলা হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের আমির যে কথা বলছে এই বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে। আমরা এটাও চাই না যে কোনো ব্যক্তি ক্ষমতায় আসলে সে ক্ষমতা আঁকড়ে ধরুক অথবা চেয়ার না আসুক। আমরা এটা চাই যে ক্ষমতায় সে আসুক, ভালো কাজ করুক, এটাই সবসময় চাই। আচ্ছা, আল্লাহ হাফিজ। আবার কোনো এক সময় কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।